আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। এক বৃষ্টির বিকেলে আমি ও কিশোরী তারানাথের বাড়িতে যাই গল্প শোনার জন্যে। কিশোরী অনুরোধ করে, অনেক ধরনের গল্পই তো শুনলাম ঠাকুরমশাই, এবার ডাকিনী যোগিনী বা এই ধরনের কোনো গল্প থাকলে বলুন। স্বভাবসুলভভাবেই তারানাথ গল্প শব্দটার আপত্তি তোলে এবং রূঢ়ভাবেই বলে, গল্প নয়, আমি যা বলি তার প্রত্যেকটি ঘটনাই আমার জীবনের ঘটনা। তারানাথ তেমনই একটি ঘটনা আমাদেরকে বলতে থাকে। নলহাটিতে একের পর এক মৃত্যু শুরু হয়। সে মৃত্যুর কারণ কেউই ধরতে পারে না। আপাত দৃষ্টিতে সবাই মনে করে এটা বজ্রাঘাতের মৃত্যু। তারানাথের শরণাপন্ন হয় ওই গ্রামের প্রবীণ ব্যক্তি শ্রীপতিবাবু। তার অনুরোধেই তারানাথ নলহাটিতে যায় এবং দীর্ঘ যজ্ঞ এবং সাধনার পরে বুঝতে পারে এটা বজ্র ডাকিনীর কাণ্ড। তারানাথ এবার বজ্র ডাকিনী দমনে উঠে পড়ে লাগে। শুনব গত পর্বের পরের ঘটনা। বজ্র ডাকিনীর ব্যাপারটা এবার তোমাদের বলা প্রয়োজন। তোমরা জানো নিশ্চয়ই, আমার ঠাকুরদা ছিলেন বিশাল বড় তান্ত্রিক। তন্ত্র সাধনা নিয়ে তার নিজের লেখা অনেক পুঁথি যেমন ছিল, তেমনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা পুঁথির সংখ্যাও নেহাত কম ছিল না। এই রকমই একখানা পুঁথি ছিল হংস পারমেশ্বর। সেই পুঁথিটি আমি কৌতূহলবশত প্রথম পড়েছিলাম কৈশোরেই, লুকিয়ে লুকিয়ে, কিন্তু তখন কিছু বুঝিনি। পরে সাধনার পর আবার যখন বইটা পড়েছি, বুঝেছি ওটা আসলে একটা রত্ন ভাণ্ডার। তো যাই হোক, হংস পারমেশ্বরে বজ্র ডাকিনী জাগরণ ও সাধনার বিস্তৃত পদ্ধতি বর্ণিত ছিল। সেই দিন সেই রাতে ওই অবস্থায় কিভাবে যেন আমার অবচেতন মন আমাকে জানিয়ে দিয়েছিল, যার সামনে আমি সে রাতে দাঁড়িয়েছিলাম সে আর কেউ নয়, সাক্ষাৎ বজ্র ডাকিনী। সেই ঘটনার পরের দিন সকালেই আমি তড়িঘড়ি করে নলহাটি থেকে আমার গ্রামে ফিরে গেলাম। সেখানেই পুঁথিটা ছিল। সেটা ভালো করে পড়ে বুঝলাম আমার ধারণায় কোনো খাত নেই। যা বুঝেছি ঠিক তাই। নলহাটিতে কেউ বজ্র ডাকিনীর সাধনা করেছে। আচ্ছা, এই যে বজ্র ডাকিনীর কথা বলছেন, এরা কি প্রেতাত্মা গোছের কিছু? এরা হলো মনুষ্য সমাজের পরপারে বসবাসকারী অশুভ শক্তি। মূলত সূক্ষ্ম শরীরেই এরা বসবাস করে। এদের ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি। সাধারণ মানুষের পক্ষে এদের নাগাল পাওয়াও কঠিন, কিন্তু সিদ্ধ সাধকেরা অনেক ক্ষেত্রেই তান্ত্রিক সাধনার মাধ্যমে এদের সঙ্গে সংযোগ স্থাপন করে। অনেক ক্ষেত্রে এদের কোনো শবদেহে স্থাপিত করে নিজের বশবর্তী করে কাজে লাগায়। আবার কোনো কোনো ক্ষেত্রে শবদেহের প্রয়োজন হয় না, এরা আপনি সূক্ষ্ম শরীরেই বশ মানে। যাই হোক, এত সব তত্ত্বকথা তোমাদের বলে লাভ নেই। তোমরা কিছু বুঝবেও না, উল্টে এসব নিয়ে হাসি মশকরা করবে। মানুষের তো নিয়মই ওই। যাই হোক, হংস পারমেশ্বর পড়ে আমি যা বুঝলাম তার থেকে কয়েকটা বিষয় স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া গেল। এক, যে সাধক এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছে তিনি একই সঙ্গে উচ্চ স্তরের সাধনা ও মহাডামরতন্ত্রে সিদ্ধহস্ত। এই দুয়ের জ্ঞান না থাকলে এই সাধনা করা অসম্ভব কাজ।
2, অবশ্যই যিনি এই কাজ করেছেন তিনি তা নলহাটির সর্বনাশের জন্যই করেছেন, নইলে সমস্ত মৃত্যু কেবল নলহাটিতেই ঘটবে কেন? এখন নলহাটির সর্বনাশ কে চায় সেটা জানতে হবে। 3, বজ্র ডাকিনীকে একমাত্র তার শরীরেই জাগিয়ে তোলা সম্ভব যে বজ্রাঘাতে মারা গেছে, তাও আবার মারা যাওয়া 6ষ্ঠ প্রহরের মধ্যে। সুতরাং হিসেব মতো নলহাটিতে দিন 15 আগে বজ্রাঘাতে কে মারা গেছে সে বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন। এবং সর্বশেষ সিদ্ধান্ত, বজ্র ডাকিনীকে শেষ করার কোনো উপায় হংস পরমেশ্বরের লেখা নেই। সেখানে স্পষ্ট লেখা আছে কোনো সাধারণ যজ্ঞ, বন্ধন ইত্যাদির দ্বারা বজ্র ডাকিনীকে আটকানো সম্ভব নয়। শুধু তাই নয়, যে সাধক তাকে জাগিয়ে তুলেছে তার ক্ষমতাও আমার থেকে অনেক গুণ বেশি। সুতরাং শক্তিতে তার সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না। তাহলে এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বাপরে, পুরো জমে গেছে, আমি বললাম। তোমরা এখন গল্পের মতো শুনছো বলে বলছো জমে গেছে, কিন্তু সেদিন যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে চোখের সামনে একটা মানুষকে মরে যেতে দেখলে কেমন লাগে। ওহ, কি ভয়ঙ্করী না ছিল সেই রাত। তো হংস পরমেশ্বর পড়ে আমি তো আবার সেদিন বিকেল নাগাদ ফিরে গেলাম নলহাটিতে। ওখানে ততক্ষণে ভূপতির দেহ দাহ করা হয়ে গেছে। কাল রাতে বাজ পড়ার শব্দ পেয়েই ওরা মাঠের দিকে ছুটে এসেছিল। ততক্ষণে অবশ্য বজ্র ডাকিনীর অন্তর্ধান ঘটেছে, আর ভূপতি তার নিথর জ্বলে পুড়ে যাওয়া শরীরটাও ততক্ষণে লুটিয়ে পড়েছে নরম ঘাসের উপরে। আজ যখন বাড়িতে প্রবেশ করলাম তখন সারা বাড়িতে একটা শোকের ছায়া বিরাজমান। আমি বাড়িতে সবে ঢুকেছি এমন সময় ভূপতির স্ত্রী ছুটতে ছুটতে এসে আমার পা জড়িয়ে কাঁদতে লাগলো। আমারই ভুলের জন্য ওকে প্রাণটা দিতে হলো ঠাকুরমশাই, আমারই ভুলের জন্য। বাবামশাই একদম ঠিক আছেন, তার কিচ্ছু হয়নি। আজ সকালেই লোক পাঠিয়ে খবর নিয়েছি। আমি কাল রাত্রে জোর করে ওনাকে পাঠালাম। আপনার কথা না শোনার ফল এখন ভুগতে হচ্ছে। ওঠো ওঠো মা, কি আর করা যাবে বলো? যার যাবার ছিল তাকে কি তুমি আটকাতে পারবে? তবে চিন্তা করো না, আমি কথা দিলাম আর একটিও প্রাণকে আমি বিনা দোষে মরতে দেব না। আগেও তো ওই একই কথাই বলেছিলেন। হ্যাঁ, কিছুই তো করতে পারলেন না, যত সব ভোজবাজি, ঠক চোরের কারবার। কথাটা বলল 1 বছর 21-এর যুবক, দীর্ঘ দেহ, পেশিবহুল শরীর, চোখে মুখে অহংকারের ছাপ। নৃপতি, কোথায় কি বলতে হয় জানো না তুমি? হ্যাঁ, জানো উনি কে? শ্রীপতিবাবু কড়া গলায় বললেন। হবে কোনো তান্ত্রিক, ওঝা রোজা। তোমার আর কাজ কি? যত সব ভণ্ডগুলোকে ধরে আনো আর বাড়িতে পোষো। কাজের কাজ তো কিছুই হয় না, যত সব। আমি তোমাকে বলছি নৃপতি, তুমি এই মুহূর্তে উপরে যাও, আর একটা কথাও যদি তুমি এখানে বলো আমি ভুলে যাব যে তুমি আমার ছেলে। বাবার কথায় নৃপতি নাক ফোলালো, একবার রোষ কটাক্ষে আমার দিকে তাকালো, তারপর পিছন ফিরে গটগট করে এগিয়ে যেতে থাকলো দোতলার দিকে। 2 তলার সিঁড়ি দিয়ে সে অদৃশ্য হয়ে যেতেই শ্রীপতিবাবু হাত জোড় করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরমশাই। ওকে আপনি চেনেন না, ও নৃপতি, আমার ছোট ছেলে। এই কদিন কলকাতায় ছিল, দাদার মৃত্যুর খবর পেয়ে ফিরে এসেছে। কি বলবো ঠাকুরমশাই, নৃপতি ওর দাদার একেবারে বিপরীত। ধর্মে মতি নেই, চরম নাস্তিক। ওর সঙ্গে কথা বলে কেউ কখনো শান্তি পায়নি। পাবে পাবে,
ওর সঙ্গে কথা বলে অনেকেই শান্তি পাবে। আমার কথা শুনে শ্রীপতিবাবুর ভুরু কুচকালো। তিনি বললেন, মানে? এই শোকের সময় আমার হয়তো এ কথা বলা উচিত নয়, কিন্তু সত্যি তো বেশি দিন চাপা থাকে না। একদিন তো সে প্রকাশ পাবেই শ্রীপতিবাবু। তাই বলছি, শুনে রাখুন, আপনার এই ছেলেকে আপনি বেশি দিন ঘরে বেঁধে রাখতে পারবেন না। ওর মধ্যে সাধক হওয়ার সব লক্ষণ স্পষ্ট। ও ভবিষ্যতে খুব বড় সাধক হবে, মানুষের হিত করবে। আর একটা ধাক্কার জন্য তৈরি থাকুন, খুব শিগগিরই আপনার এই ছেলে ঘর ছাড়বে। আমার কথা শুনে শ্রীপতিবাবু সহ সেখানে উপস্থিত প্রত্যেকে পাথরের মতো স্থির হয়ে গেলেন। তাদের সকলের দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমার এক মুহূর্তের জন্য যেন সেদিন মনে হয়েছিল কথাটা হয়তো সেই সময় দাঁড়িয়ে না বললেও হতো। যা ঘটার তা তো এমনিতেই ঘটবে। মানুষ তা আগে থাকতে জানলেই বা কি, আর না জানলেই বা কি। এর পরের ঘটনাগুলো সংক্ষেপে বলি। ভূপতির দেহ যেদিন দাহ করা হয়েছিল সেদিন সন্ধ্যাবেলাতেই শ্রীপতিবাবুর বাড়িতে সমস্ত গ্রামবাসীকে নিয়ে আরেকটা আলোচনা সভা বসল। বলা ভালো, আমার কথাই বসানো হলো। সেখানে আমি নিজের চোখে আগের রাতে যা যা দেখেছি সবটা বললাম। সেসব শুনে অনেকে শিহরিত হলো। কেউ কেউ পাশের জনকে জাপটে ধরল। কারুর আবার আতঙ্কে মুখ পাংশুটে হয়ে গেল। এর হাত থেকে মুক্তির কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? গ্রামের একজন জিজ্ঞেস করল। আছে, নিশ্চয়ই আছে। এক রকমের মিথ্যা আশ্বাস দিয়ে আমি বললাম, তবে তার আগে কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। কি প্রশ্ন? দিন 15 আগে, মানে এই মৃত্যুগুলো শুরু হওয়ার আগে, এ গাঁয়ে কি কেউ বাজ পড়ে মারা গিয়েছিল? আমার প্রশ্নে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল। এর কিছুক্ষণ পরে একজন বলে উঠল, হ্যাঁ, গেছিল তো। আগের মাসে আমাদের গায়ের পুরুতমশাইয়ের মেয়ে ফুলি তো মারা গেছিল মাথায় বাজ পড়েই। ওকে দাহ করতে তো আমরাই গিয়েছিলাম শ্মশানে, কিন্তু সেখানে এমন একটা কাণ্ড ঘটল। কি কাণ্ড? আর বলবেন না ঠাকুরমশাই। হ্যাঁ, এই ফুলের চিতায় আগুন দিতে যাব এমন সময় কোথা থেকে প্রচণ্ড ঝড় উঠল। অথচ তার 5 মিনিট আগে পর্যন্ত কোথাও ঝড়ের লক্ষণটুকু ছিল না। সেই প্রচণ্ড ঝড়ে আমরা তো সবাই চিতা ছেড়ে কিছুটা দূরে ছাউনিতে গিয়ে আশ্রয় নিলাম। বাইরে কেউ রইল না। তারপরে মিনিট 15 পরে যখন ঝড় থামলো, তখন বাইরে বেরিয়ে দেখি চিতায় নিজের থেকেই আগুন জ্বলছে। কে কিভাবে চিতায় আগুন দিল বুঝতেই পারলাম না। বুঝলাম। মনে মনে নিজেকে বললাম, তার মানে যার শরীরে বজ্র ডাকিনীকে জাগিয়ে তোলা হয়েছে সে এ গাঁয়েরই মেয়ে। তারপর সবার উদ্দেশ্যে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমাদের কি মনে হয় এই গ্রামের সর্বনাশ চাই এমন কেউ আছে? আমার এ কথায় আবার ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল, কিন্তু এইবার ঠিকঠাক কোনো উত্তর মিলল না। একজন এক একটা নাম বলতে লাগলো। অধিকাংশ ক্ষেত্রেই সেই সব নাম ব্যক্তিগত শত্রুতারই ফলাফল। সেসব কোনো নামই কাজের বলে আমার মনে হলো না। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটা বাচ্চা মেয়ে, এই বয়স বছর 10 হবে, এগিয়ে এসে বলল, আমি জানি ঠাকুরমশাই কে এই গায়ের ক্ষতি চাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে সে? চাঁদু কাকা, ও আবার ফিরে এসেছে। ওকে আমি নিজে চোখে দেখেছি। এই চাঁদু কাকাকে? আমি জিজ্ঞেস করলাম। অন্য কেউ একজন উত্তরটা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ওই বাচ্চা মেয়েটি বলতে লাগলো,
চাঁদু কাকার ভালো নাম চন্দন। ও এই গ্রামেই থাকতো অনেক দিন আগে। চাঁদু কাকার বউ রাঙা কাকিমা খুব ভালো ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। ওদের বাড়িতেই তো সব সময় থাকতাম। কুল পেয়ারা নাড়ু কত কিছু খেতে দিত। এটা আজ থেকে প্রায় অনেক দিন আগের ঘটনা, কিন্তু তবুও আমার স্পষ্ট মনে আছে সব। সেদিন রাঙা কাকিমা কোথায় একটা গেল আমায় কুল খেতে দিয়ে। আমি এক মনে কুল খাচ্ছি, হঠাৎ চাঁদু কাকা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আমার পাশে বসে হঠাৎ আমার বুকে, পেটে, পায়ে হাত বোলাতে শুরু করলো। আমি অনেক বারণ করলাম। চাঁদু কাকা বলল, রাগ করে না কি, আমি তোমায় আদর করছি তো। এমনভাবে অনেকক্ষণ আদর করার পর আমার পেটের মধ্যে হঠাৎ খুব যন্ত্রণা হলো। আমি চিৎকার করতে থাকলাম। আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। কোথা দিয়ে রক্ত বেরোচ্ছিল জানো? যেইখান দিয়ে আমি... থামো থামো থামো, আর বলতে হবে না মা। এসো, আমার কাছে এসো। মেয়েটিকে কাছে টেনে নিয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একজন পুরুষ হয়ে ওই 10 বছরের নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকাতে সেদিন আমার লজ্জা করছিল। এরপর গায়েরই একজন বলল, ওর নাম টুসু, ও এই গায়ে থাকে। বাপ মামারা মেয়ে, মামা মামির কাছে মানুষ, ভালোবাসার কাঙাল, বুঝলেন ঠাকুরমশাই। চাঁদুদের বাড়িতে যেত চাঁদুর বউটার কাছে। চাঁদুর বউ টুসুকে খুবই ভালোবাসতো। ও যেদিনের কথা বলছে বছর 5 আগে, সেই দিন আমরা ওকে চন্দনের বাড়ি থেকে উদ্ধার করি। হ্যাঁ, এই মাত্র 5 বছর বয়সের মেয়েটার সেই দিন জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন ছিল, শরীর ছিল রক্তাক্ত। ওই শয়তানটা এই ছোট্ট মেয়েটার সঙ্গে আরও যে কি করেছিল তা এত লোকের সামনে বলতে আমার মুখে বাধে ঠাকুরমশাই। এই মেয়েটা নিষ্পাপ, ওর মন সরল, তাই এমনভাবে সবটা বলতে পারল। সেদিন গায়ের সকলের কাছে বেধড়ক মার খেয়েছিল চাঁদু, প্রায় মরতে মরতে বেঁচেছিল যাকে বলে। ওই ঘটনার পরের দিন রাত থেকেই ওকে আর খুঁজে পাওয়া যায়নি, ও নিখোঁজ। আমরা তো ভাবতাম ও বোধহয় লজ্জায় আত্মহত্যা করে মরেছে। না, চাঁদু কাকা বেঁচে আছে। ওই চোখ আমি দেখেছি। আমি প্রথমবার দেখেই চিনতে পেরেছি। শুধু অনেক বড় বড় চুল আর দাড়ি হয়েছে চাঁদু কাকার, ঠিক সন্ন্যাসীদের মতো। আমাদের গায়ের পাশের যে জঙ্গলটা, তার একধারে আমি 2 দিন ওকে দেখেছি। কি সব করছিল জানো? সেই জায়গাটায় আমাদের নিয়ে যেতে পারবে তুমি টুসু? কেন পারবো না? চলো আমার সাথে, এক্ষুনি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। টুসুর সঙ্গে জঙ্গলের এক প্রান্তে সেই স্থানটিতে গিয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। যে সাধক সেখানে আস্তানা গড়েছিল, সে বোধহয় লোকজনের আওয়াজ পেয়ে বর্তমানে গা ঢাকা দিয়েছে। কিন্তু তার সাধনের স্থানটিতে বজ্রডাকিনীর সাধনার সমস্ত লক্ষণ স্পষ্ট দেখতে পেলাম এবং মনে মনে যেন আরও অসহায় বোধ করলাম। এর বিহিত করব কিভাবে সেই কথা ভেবে এর পরের দিন আর একটা মহাবন্ধন যজ্ঞ করলাম। আগের মতোই তার ছাই ছড়িয়ে দিলাম গ্রামের এক প্রান্তের সাময়িক প্রতিবিধান হিসাবে। কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব মিটল না, বুঝলে তো? কারণ আমি তো জানি এসব করে কিচ্ছু হবে না। এমন একটা পথ খুঁজে বার করতে হবে যাতে এই সমস্যার মূল একেবারে গোড়া থেকে উৎপাটিত করা যায়। এরপর আমি আবার আমার গ্রামে ফিরে গেলাম। সেখানে তন্ন তন্ন করে সমস্ত পুঁথি, তন্ত্র সম্বন্ধীয় যাবতীয় সব রকমের বই ঘাটলাম, কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না। এত খোঁজার পরেও কিছু না পেয়ে আমি তো প্রায় এক রকমের সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা যা আমাকে আবার আশার আলো দেখালো। কি ঘটনা? কিশোরী জিজ্ঞেস করল। বলবো, তবে তার আগে একটা সিগারেট খাবো।
অনেকক্ষণ ধরে গল্প বলছি, আর একটা সিগারেট না হলে ঠিক জমছে না। এই বলে তারানাথ আর একটা সিগারেট ধরালো। তারপর তাতে মৌজ করে টান দিতে দিতে আবার বলতে শুরু করলো। তোমাদের বোধহয় বলতে ভুলে গেছি যে এই বজ্রডাকিনী সাধনার একটা বিশেষ নিয়ম আছে। বজ্রডাকিনীকে জাগিয়ে তোলার দুই পক্ষের মধ্যে তাকে সম্পূর্ণ বশ করা যায় না, তবে এই সময়কালে সে সাধকের কিছু আদেশ পালন করে। এই বজ্রডাকিনী কিন্তু সাংঘাতিক। এদের অঙ্গুলি হেলনে বজ্রপাত হয়। নলহাটির এই বজ্রডাকিনীকে জাগিয়ে তুলেছিল যেই সাধক, সে যে খুব শিগগিরই একে বশ করে ফেলবে, সেই দুশ্চিন্তায় আমাকে আরো অস্থির করে তুলেছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই সাংঘাতিক ডাকিনী যদি কারোর বশ হয়, তাহলে তাকে দিয়ে কি কি করানো যেতে পারে। যে অদ্ভুত ঘটনাটার কথা বলছি সেইটা এবার বলি। সেই দিনই গ্রাম থেকে পুঁতিটি দেখে আবার ফিরে গেছিলাম নলহাটিতে। সেখানেই সেদিন রাত্রিবেলা ঘটল সেই ঘটনা। ওই ঘটনা আদেও সত্যি ছিল নাকি স্বপ্ন, তা আজও আমি বুঝতে পারিনি। তবে তা যে আমার এই কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়েছিল, তা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে কিভাবে যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখলাম এক শ্মশানে আমি বসে আছি। আমার সামনে একটি শবদেহের উপর চোখ বুজে বসে আছে এক নারী মূর্তি। তার চুল খোলা, মুখে অসামান্য তেজস্বিতার ছাপ, পরনের শাড়ি আলু থালু। তাকে দেখেই এক মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে এলো, মাতো পাগলি। আগে হ্যাঁ, এই মাতু পাগলির কথা তো তোমাদের আগেও বলেছি। মহাডামরতন্ত্রে প্রসিদ্ধ এই নারীর সঙ্গে আমার সাধন জীবনের একদম প্রথম দিকে পরিচয় হয়। তার কাছে ছিলাম কিছু মাস। সে তার কিছু শক্তিও আমায় দান করেছিল। মাতু পাগলি চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর পাগলের মতো খলখল করে হেসে দিয়ে বলল, এখনো বুঝলি না তারানাথ? এখনো বুঝলি না? বজ্র ডাকিনী আটকানো যাবে কিসে, এখনো বুঝলি না? না না, বুঝিনি, তুমি বলো। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি তারানাথ? সবচেয়ে বড় শক্তি কি? কি সেটা? আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। সব কিছু বুঝতে পারছিলাম, আবার কিছুই যেন বুঝতে পারছিলাম না। এবার দেখলাম মাতু পাগলি ওর সাধনার সব দেহটার উপর থেকে নেমে এলো। তারপর আমার কাছে এসে আমার বুকে তার হাত রেখে বলল, এবার বল তারানাথ, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি? তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন একটা শিহরণ জেগে উঠল। আমি বললাম, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। সেইটাই তো এই পৃথিবীতে সবচাইতে বড় শক্তি। কিভাবে কোথা থেকে যে উত্তরটা বেরিয়ে এলো আমি বুঝতেই পারলাম না। আমার কথা শুনে মাতু পাগলি পাগলের মতো হাসতে শুরু করলো। তারপর হাসতে হাসতেই বলল, যা, এবারের মতো তোর কাজ হয়ে যাবে। নে এবার পালা 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 এখান থেকে, বলছি। অনামুখা কোথাকার, পালা। এর কিছুক্ষণ পরেই আমি আবিষ্কার করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। সমস্ত ঘর অন্ধকার, শুধু একটি প্রদীপ টিমটিম করে জ্বলছে। আমি উঠে বসলাম। সেই রাতে আর ঘুম এলো না। পরের দিন ভোরের আলো ফুটতেই আমি কোনো মতে জামা গলিয়ে বেরিয়ে পড়লাম। গায়ের পুরুত মশাইয়ের বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হলো না। পুরুত মশাইয়ের সঙ্গে তার মেয়ে ফুলির ব্যাপারে অনেক কথা হলো। ভদ্রলোক স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন। তাকে কিছু সান্ত্বনা দিলাম,
তারপর এক সময় জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, একটা প্রশ্ন করব? এই গায়ের সব মানুষের বাঁচার জন্য এই প্রশ্নটার উত্তর পাওয়া খুব জরুরি। আপনি উত্তর দেবেন বলুন। কি প্রশ্ন বাবা? জানলে নিশ্চয়ই বলবো। আপনার ফুলি যে ছেলেটিকে ভালোবাসত তার নাম কি ঠাকুরমশাই? এই প্রশ্নে পুরুতমশাই কিছুক্ষণ পাথরের মতো আমার দিকে চেয়ে রইলেন। তারপর মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে ছেলেটার নাম বললেন। নামটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেরই মনে মনে বললাম, হায়, নিয়তির লিখনকে এত সহজে খণ্ডানো যায়? একটি প্রায় অন্ধকার ঘর, সেখানে টিমটিম করে একটি প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের স্বল্প আলোয় চারপাশের অন্ধকার যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। এরই মধ্যে ভালো করে তাকালে দুজন মানুষের অবয়ব ঠাওর করা যায়। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ, অন্যজন যুবতী রমণী। রমণীটি শাড়ির আঁচলের খুঁট দিয়ে মুখ চাপা দিয়ে প্রায় নিঃশব্দে কাঁদছে। তার সামনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটি তার দিকে চেয়ে আছেন এক দৃষ্টে। একসময় চোখের জল মুছতে মুছতে রমণীটি বলল, আপনি যা বলছেন সব সত্যি? ও আমায় মেরে ফেলতে চাইবে? আমি মিথ্যা বলছি কিনা তা পরীক্ষা করবার সুযোগ তো তোমার কাছে থাকবে, তখন মিলিয়ে নিও। কিন্তু আমি যে ওকে এত সাহায্য করলাম, সেই প্রথম দিন যখন ও নলহাটিতে ফিরে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত রোজ আমি গায়ের সবার চোখ এড়িয়ে ওর জন্য রাতে খাবার নিয়ে গেছি। ওর সাধনায় যা যা লাগবে সমস্ত এনে দিয়েছি এক কথায়। এই এত কিছুর পরেও এমনটা করবে? প্রতিহিংসা এমনই এক জিনিস যা মানুষের মনে একবার ঢুকলে তাকে সম্পূর্ণ অধঃপতিত না করা অবধি নিস্তার দেয় না। আর তাছাড়াও গ্রামবাসীদের কথাটাও ভাবো। তুমি তো এই গ্রামেরই মেয়ে। এই গ্রামের মানুষজনের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি চাও না এই গ্রামের মানুষগুলো শান্তিতে বেঁচে থাকুক? কিন্তু আমি যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যাকে ভালোবাসি তার সঙ্গে এমনটা করব কেমন করে? আর ও কি আমায় এতটুকু ভালোবাসে না? রমণীয় চোখ ছলছল করে ওঠে, তার কণ্ঠে ঝরে পড়ে সকরুণ আকুতি। যে মানুষ কামের তাড়নায় একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, সে তোমার ভালোবাসার মূল্য দেবে এটা ভাবলে কি করে মা? নিঃস্বার্থ ভালোবাসা হলো অমূল্য রত্নের মতো মা, সকলে তার যোগ্য নয়। যে জন সেই রত্নের মান জানে, একমাত্র তাকেই সে রত্ন দেওয়া উচিত। বাঁদরের গলায় মুক্তোর মালা ঝোলালে মুক্ত মুক্তই থাকে বটে, কিন্তু মালাটি ছিঁড়ে যায়, এই যা। আর তাছাড়াও তাকে যদি তুমি ভালোবেসেও থাকো, তাহলেও এই নিকৃষ্টতম পাপ কার্য করার থেকে তাকে বাধা দেওয়াটাও তো তোমারই কর্তব্য, নয় কি? রমণী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ক্রমশ মৃদু সম্মতিসূচক মাথা নাড়ায়। তাহলে আশা করছি গ্রামবাসীদের হিতার্থে তোমায় আমি আমার পাশে পাব। রমণীটি পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মধ্যবয়স্ক পুরুষটি বলেন, তাহলে আজ উঠি। যেমনটা বললাম তেমনটাই করো। এই নলহাটির মানুষ আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। রমণীটি পুনরায় সম্মতিসূচক মাথা নাড়ায়। মধ্যবয়স্ক পুরুষটি সেই ঘর থেকে বেরিয়ে যান। ঘরের প্রদীপের আলো ক্রমশ স্বল্প হতে হতে একসময় দপ করে নিভে যায়। তারপর থেকে যায় শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর এক রমণীর নিঃশব্দ কান্নার সুর। ভালো করে কান পাতলে বোঝা যায় রমণীটি একটাই কথা প্রায় পাখি পড়ার মতো করে বারংবার নিঃশব্দে আউড়েই চলেছে। আর সেই কথাটি হলো, হায় ঈশ্বর, আমার পেটে যে ওর সন্তান, যে আসছে
তাকে তুমি দেখো, তুমি দেখো। এইবার কিন্তু আমরা প্রায় এই ঘটনার শেষ পর্বে পৌঁছে গেছি। আমরা এই গল্পের শেষটা আগামী পর্বে শুনব। আপনারা এই চ্যানেলটার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আগামী পর্বে আমরা শুনব এই গল্পের শেষটা।